1981 সালের 30 মে ভোররাতে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন একদল সেনা সদস্যের হাতে। ঘটনার আগের দিনেই তিনি চট্টগ্রাম গিয়েছিলেন তার প্রতিষ্ঠিত দল বিএনপির স্থানীয় নেতাদের বিরোধ মেটাতে। চট্টগ্রামে বিভিন্ন উপদলে বিভক্ত বিএনপির নেতাদের নিয়ে বৈঠক শেষে 29 মে গভীর রাতে স্থানীয় সার্কিট হাউসেই ঘুমিয়েছিলেন জিয়াউর রহমান। ভোর রাতে সেখানে একদল সেনা সদস্য আক্রমণ চালিয়ে তাকে হত্যা করে। ঘটনার পর 30 মে সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে গিয়েছিলেন সেনাবাহিনীর তৎকালীন মেজর রেজাউল করিম রেজা। মেজর রেজা বলেছেন, তাকে বাসা থেকে ডেকে নিয়ে সার্কিট হাউসে পাঠানো হয়েছিল সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকা সৈন্যদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য। কর্নেল মতিউর রহমান উনি আমাকে ডাকেন, ডেকে বলেন যে জিয়াউর রহমানের ডেড বডিটা কিছু টুপস নিয়ে সাথে নিয়ে গিয়ে সার্কিট হাউস থেকে পাহাড়ের ভিতরে কোথাও কবর দেওয়ার জন্য। আমি তখন তাকে বললাম যে আমাকে অন্য কাজ দেন। তারপর উনি মেজর শওকত আলীকে ডেকে ওই দায়িত্ব দিলেন। তখন আমাকে আবার ডেকে বললো যে না ঠিক আছে, তুমিও থাকো এবং তুমি এদের সাথে যাও, যে ওই সার্কিট হাউসে গার্ড রেজিমেন্টের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে সকল সৈনিকরা আছেন তাদেরকে তুমি নিয়ে আসবে। আমি তখন পিক আপ গাড়ি নিয়ে আমি ওনাদের সাথে যাই। সার্কিট হাউসে যাওয়ার পর আমি সিঁড়ি বেয়ে উপরে উঠি সিঁড়ি বারান্দায় দেখলাম একটা ডেড বডি, কম্বল দিয়ে ঢাকা আছে, পাশে দাঁড়িয়ে আছে একজন পুলিশ পাহারা দিচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম এটা কার ডেড বডি? বললো যে রাষ্ট্রপতি। আমি একটু কম্বলটা খুললো, আমি দেখলাম ওনার মাথাটা কাত হয়ে আছে শুয়ে, ডান পাশটা সম্ভবত নিচে, বাম পাশটা সম্ভবত উপরে, আর পুরো মুখটা মানে বুলেটের আঘাতে এরপর ওপর হয়ে গেছে, একটা চোখ একটু ঝুলে আছে। আমি তাড়াতাড়ি বললাম যে এটা ঢেকে দাও। তারপরে হেঁটে বারান্দা দিয়ে সামনের দিকে আগানোর পরে সেখানে দেখলাম যে কর্নেল আহসানের ডেড বডি এবং আরেকজন পেলাম ক্যাপ্টেন হাফিজের ডেড বডি। তো আমি নিচে নেমে আসলাম, আমি আমার লোকজন নিয়ে আমি চলে আসলাম জিও হেডকোয়ার্টারে। আর মেজর শওকত আলী উনি ওনার টিম নিয়ে ওনাদেরকে কবর দিতে চলে গেলেন। 3টা ডেড বডি একসাথে করে নিয়ে চলে গেলেন। মেজর রেজাউল করিম রেজা সার্কিট হাউস থেকে চট্টগ্রাম সেনানিবাসে ফিরে এসে দেখেছিলেন যুদ্ধের পরিবেশ। তার মতো ঘটনার রাতে বা আগে থেকেই অনুপস্থিত বা ছুটিতে থাকা অনেক সেনা কর্মকর্তাকে ডেকে এনে বিভিন্ন দায়িত্ব চাপানো হয়েছে। তখন তার কাঁধে নতুন দায়িত্ব চাপে জেনারেল এ মঞ্জুরের প্রধান নিরাপত্তা কর্মকর্তার। চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জিওসি জেনারেল এ মঞ্জুর 30 মে সারাদিন কর্মকর্তা এবং সৈনিকদের বিভিন্ন ব্যারাকে ঘুরে ঘুরে বক্তব্য দিয়েছেন। প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পাওয়ার কারণে সাথে থাকতে হয়েছে মেজর রেজাউল করিম রেজাকে। জিয়ার মঞ্জুর উনি যখন ইউনিটি ঘুরেন সেখানে কোথাও উনি একথা বলেন নাই যে আমরা বা ওনারা বা কে জিয়ার রহমানকে মারা হয়েছে, এই প্রসঙ্গটা তিনি তুলে কখনো স্বীকারোক্তি দেননি, বলেননি। উনি যখন একটা ইউনিটে গেলেন, ডিবেট করে পাশে যে ইউনিটটা, তো ওখানে যাওয়ার পর একটা টেলিফোন আসলো আর্মি হেডকোয়ার্টার থেকে। টেলিফোন আসার পর জিয়ার মঞ্জুর টেলিফোন রিসিভ করলেন। তো অপর প্রান্ত থেকে বলা হচ্ছিল যে এরশাদের সাথে কথা বলেন। তখন জিয়ার মঞ্জুর বলতেছে আই ক্যানট টক টু এরশাদ। উনি কথা বলে টেলিফোনটা রেখে দিলেন। আবার টেলিফোন আসলো, আবার টেলিফোনে বললো ফর গড সেক স্যার, ফর গড সেক ইউ টক টু জেনারেল এরশাদ, ইউ টক টু জেনারেল এরশাদ। এই আর্মি হেডকোয়ার্টার থেকে এইভাবে বলা হচ্ছে। মানে যারা মধ্যে এমন ভাবে টেলিফোনটা ধরেছিলেন কানের মাঝে, আমি কাছে দাঁড়িয়ে ওভার হিয়ার করতেছিলাম এবং আমি ক্লিয়ার শুনতে পাচ্ছিলাম যে শব্দগুলো আসতেছিল বের হয়ে। তখন উনি সাথে সাথে আবার বললেন আই ক্যানট টক টু হিম, বইলা টেলিফোনটা রেখে দিলেন। আমাদের যেটা মনে হয়েছে তখন যে এরশাদ তখন মঞ্জুর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে হয়তো বা তিনি ক্ষমতায় যেতে চাচ্ছেন আর যারা মঞ্জুর ওনাকে মানে মেনে নিচ্ছেন না,
এইভাবে তখন দুটো ডিভিশন হয়ে যায়, একটা এরশাদের সাথে হয়ে যায়, একটা যারা মঞ্জুর সাথে হয়ে যায়। জিয়াউর রহমানকে হত্যার পটভূমি তৈরি করা হয়েছিল অনেক সময় নিয়ে, যেমনটা মনে করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ, যিনি হত্যাকাণ্ডের ঘটনার সময় ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদায় চট্টগ্রামে মিলিটারি একাডেমিতে কর্মরত ছিলেন। বছর দুয়েক ধরেই বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় সিনিয়র অফিসারদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। জিয়াউর রহমান সাহেব এই দ্বন্দ্ব সম্বন্ধে জানতেন এবং সেই জন্যই যারা এই দ্বন্দ্বে লিপ্ত ছিল তাদেরকে বেশ দূরে দূরে পোস্টিং দিয়ে রেখেছিলেন। আর তখন সেনাবাহিনীর মধ্যে একদল অফিসার, তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মকাণ্ডে সন্তুষ্ট ছিলেন না। তারা মনে করতেছিলেন যে সকল অফিসার এবং সৈনিক পাকিস্তান থেকে ফিরে এসে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, প্রেসিডেন্ট জিয়া তাদের প্রতি বেশি সহানুভূতিশীল এবং তাদেরকে বেশি সুযোগ সুবিধা দিচ্ছে। এ নিয়ে তাদের মনে একটা ক্ষোভ ছিল এবং তারা সেই ক্ষোভের বশবর্তী হয়েই আমার মনে হয় চট্টগ্রামে প্রেসিডেন্ট জিয়ার এই হত্যাকাণ্ডটি ঘটায়। মেজর রেজাউল করিম রেজাও বলছিলেন, চট্টগ্রাম সেনানিবাসে তাকে ডেকে নেওয়ার পর প্রথম দেখাতেই কর্নেল মতিউর রহমানের কথায় ঘটনার কারণ সম্পর্কে কিছুটা ইঙ্গিত পেয়েছিলেন। কর্নেল মতিউর রহমান তখন উনি আমাকে দেখি বলেন, এই রেজা তুমি কোথায় ছিলা? আমি কেন, আমি বাসায় ছিলাম। হ্যাঁ, তোমাকে তো সময় মতো পাওয়া যায় না। আমি বললাম, কেন, কি হয়েছে? বলে, তুমি কি জানো না, দ্য প্রেসিডেন্ট ইজ কিল্ড। এখন আমাদের সব ফ্রিডম ফাইটারদেরকে ইউনাইটেড থাকতে হবে। হত্যাকাণ্ডের ঘটনাটির সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ। তখনকার পরিস্থিতি নিয়ে তিনি কিছু বলতে রাজি হননি। সে সময় দেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। তিনি সরকারের দায়িত্ব নিয়ে রেডিও টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন 30শে মে দুপুরের দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। মহান নেতাকে হারানোর বেদনায় সকলের হৃদয় ভারাক্রান্ত। তবু জাতীয় জীবনের এই সংকটময় মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার সকল পর্যায়ে সুদৃঢ় ঐক্য ও সংহতির। আমাদের অবশ্যই অস্ত্রের রাজনীতি পরিহার করতে হবে। বিচারপতি আব্দুস সাত্তারের সরকারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। কয়েক বছর আগেই বিএনপি থেকে বেরিয়ে এসে এলডিপি নামের একটি দল গঠন করেছেন কর্নেল অলি আহমেদ। তার বক্তব্য হচ্ছে, তখন তারা বিএনপি এবং সরকারের পক্ষ থেকে ওই হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন। সকালে আমি 8টার দিকে বোধহয়, তখন হঠাৎ বঙ্গভবন থেকে মিলিটারি সেক্রেটারি উনি আমাকে টেলিফোন করে বললেন যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোর রাত্রের দিকে কে বা কারা হত্যা করেছে। আমাকে সংবাদটা জানানোর সাথে আমি চলে গেলাম বঙ্গভবনে। এখানে আর্মি হেডকোয়ার্টার থেকে কয়েকজন সিনিয়র অফিসার ছিলেন, যেমন লেট লেফটেন্যান্ট জেনারেল মির শওকত আলী ছিলেন, হোসাইন মাহমুদ এরশাদ ছিলেন, বাকি এয়ারফোর্সের যিনি প্রধান তিনি ছিলেন, নেভির যিনি প্রধান তিনি ছিলেন। পরবর্তী পর্যায়ে তারা একে একে সবাই রেডিওর মাধ্যমে সাত্তারের প্রতি আনুগত্য প্রকাশ করলেন। আমরাও যারা চট্টগ্রামের এমপি, আমরাও রেডিওতে ভাষণ দিলাম যে কোনো মূল্যে আমরা যারা এই ধরনের ন্যাক্কারজনক কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। জিয়াউর রহমানকে হত্যার ঘটনার সাথে সম্পৃক্ত সেনা সদস্য বা বিদ্রোহীদের মধ্যে 30শে মে চট্টগ্রাম সেনানিবাসে যে উত্তেজনা বা যুদ্ধের পরিবেশ ছিল, পরদিন সেই পরিস্থিতি দ্রুত পাল্টাতে থাকে।
বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ বলেছেন, 30শে মে অনেক সেনা কর্মকর্তার মতো তাকেও মিলিটারি একাডেমি থেকে চট্টগ্রাম সেনানিবাসে ডেকে নিয়ে বিদ্রোহের পক্ষে সমর্থন চাওয়া হলে তিনি অপারগতা প্রকাশ করেছিলেন। পরদিন গিয়ে তাকে ঢাকার সাথে সমঝোতার জন্য মধ্যস্থতার দায়িত্ব নিতে অনুরোধ করা হয়েছিল। এরপর ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ 31শে মে সারাদিন ঢাকার সাথে যোগাযোগ রক্ষা করেছেন, কিন্তু রাতে তিনি যখন চট্টগ্রাম সেনানিবাসে বৈঠক করছিলেন, সেই বৈঠক থেকে বেরিয়ে গিয়ে জেনারেল মঞ্জুর সহ কয়েকজন পালিয়েছিলেন। 31শে মে জেনারেল মঞ্জুর আমাকে অনুরোধ করেন যাতে আমি ঢাকা সেনা সদরে যোগাযোগ করে যে বিদ্রোহ তারা করেছেন সেটার একটা মীমাংসা করি। আমি ওনার কথা মতো ওনার একটি লিখিত চিরকুটের পড়ে ঢাকা সেনানিবাসে তদানীন্তন সিজিএস জেনারেল নুরুদ্দিন সাহেবকে পড়ে শোনাই। প্রায় আধা ঘন্টা পরে জেনারেল নুরুদ্দিন জানালেন যে কেউ যুদ্ধ বিগ্রহ চায় না, ওনারাও আলোচনা করতে ইচ্ছুক, কিন্তু ইতিমধ্যে বিদ্রোহীদের মধ্যে ফাটল দেখা দিল। অনেক সৈনিক অফিসার সহ জেনারেল মঞ্জুরের পক্ষ ত্যাগ করে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করছিল। এমন দলত্যাগের খবর আসতেছিল। জেনারেল মঞ্জুর ঠিক ততই বিচলিত হচ্ছিলেন। রাত অনুমানিক 11টার দিকে হঠাৎ ওনার বাড়ি থেকে একটি টেলিফোন কল আসলো। উনি আমাকে এবং অন্য দু একজন অফিসারকে ওনার অফিসে বসিয়ে রেখে উনি ওনার বাড়িতে চলে গেলেন। ঘন্টা হয়ে গেল, উনি আর ফিরছেন না। তখন আমি বয়োজ্যেষ্ঠ অফিসার হিসাবে অন্য সবাইকে বললাম যে তোমরা তোমাদের জায়গায় চলে যাও। এমত অবস্থায় আমি দ্রুত আমার কার্যস্থল অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে পৌঁছালাম। ইতিমধ্যে জানতে পারলাম যে জেনারেল মঞ্জুর তার পরিবার নিয়ে এবং অন্যান্য বিদ্রোহী অফিসাররা ক্যান্টনমেন্ট ছেড়ে পার্বত্য চট্টগ্রামের দিকে পালিয়ে গেছে। মেজর জেনারেল এ মঞ্জুর এবং কর্নেল মতিউর রহমান তাদের অনুসারীদের গাড়ির বহন নিয়ে যখন পালিয়েছিলেন, 31শে মে মধ্যরাতে তাদের সঙ্গী হয়েছিলেন মেজর রেজাউল করিম রেজা। চোখের পলকে দেখলাম কর্নেল মতি গাড়ি নিমিষে উদাও হয়ে গেল, অর্থাৎ অনেক দূর চলে গেছে। হঠাৎ সামনে গোলাগুলির শব্দ, সাথে সাথে আমরা গাড়ি থামালাম। থেমে একটু পাহাড়ের মতো এলাকা, তো উপরে উঠে দূরে লক্ষ্য করলাম যে কিছু ছুটাছুটি করছে। তখন জেনারেল মঞ্জুর বলে যে গাড়ি ঘোরাও। তখন গাড়িতে স্টার্ট দেওয়া হলো, গাড়ি আর স্টার্ট না নেওয়াতে অন্য যে গাড়ি ছিল সেই গাড়িতে আমরা অ্যারেঞ্জ করে ওই জিপটা এখানে ফেলে এবং পিছনের দিকে আসলাম। পিছনে কিছুতে আসার পর এক জায়গায় আমরা নামলাম। গ্রামের দিকে গাইড নিয়ে আমরা হাঁটা শুরু করলাম। চা বাগান এলাকায় একটা কুলি বাড়িতে আমরা ওখানে উঠলাম। বাচ্চারা খুব খিদে লাগছে বলতেছিল, ওদের জন্য খাওয়ার ব্যবস্থা করার জন্য। তো ওনারা যখন খেতে বসছিলেন, হঠাৎ করে মানে কুকুরে ঘেউ ঘেউ শব্দ শুনলাম। পরে আমরা লক্ষ্য করলাম যে আমার ঠিক বেশ কিছুটা দূরে পাহাড়ি এলাকায় খাকি পোশাক হয়তো পুলিশদের দেখা যাচ্ছে। তখন যে মঞ্জুর পুলিশদের বলে যে আমি এই পুলিশকে সারেন্ডার করবো। তাহলে জেনারেল মঞ্জুর কি তখনই সারেন্ডার করেছে? পুলিশের আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিলেন। তখন জেনারেল মঞ্জুর জঙ্গলের ভিতর দিকে দাঁড়িয়ে যায়। চিৎকার করে বলতে থাকি, এই যে বাবারা, তোমরা ওইখানটায় থাকো, সামনে আসিবে না, সামনে আসিলে তোমাদের অসুবিধা হইবে, আমি আসিতেছি। একথা বলে হন হন করে হেঁটে যে সারেন্ডার করে। তারপরে আমি আর কি করবো, পরে আমি ওটা গিয়ে আমিও সারেন্ডার করলাম। আত্মসমর্পণ করার পরে জেনারেল মঞ্জুরকে তাহলে কোথায় নেওয়া হলো? আমাদেরকে নিয়ে আসা হলো হাটাদারি থানায়। সেখানে জেনারেল মঞ্জুর উনি নিউজ পেপার চাইলেন, সাংবাদিক চাইলেন। বললেন সরি স্যার, সাংবাদিক দেওয়া নিষেধ। তখন বলে যে সাংবাদিক দিবেন না, আমার তো অনেক কিছু বলার ছিল, তা আমি কখন আমাকে তো বাঁচিয়ে রাখা হবে না, আমাকে তো মেরে ফেলা হবে, আমার তো কিছু বলার ছিল, আমার তো কিছু বলতে সুযোগ দিবেন না। তো স্যার সরি স্যার, আমি কি করবো স্যার, আমরা তো নিরুপায়। তখন তিনি বলেন ঠিক আছে, তাহলে আমাকে তাড়াতাড়ি আপনি চিটাং জেলে পাঠান, আমাকে যদি আর্মির কাছে হ্যান্ড ওভার করেন তার ওরা আমাকে মেরে ফেলবে। তখন আমাদেরকে পুলিশের যে ট্রাক, ওই ট্রাকে ওঠানো হলো। ঠিক তখনই আর্মি আসলেন, এসে মিসেস মঞ্জুকে বললেন যে ভাবি, আমরা আপনাদেরকে নিতে এসছি। তখন মিসেস মঞ্জু বললেন যে না, আমরা পুলিশের কাছে সারেন্ডার করেছি, আমরা চিটাং জেলে যাবো, আমরা ক্যান্টনমেন্টে কেন যাবো, আমরা ক্যান্টনমেন্টে যাবো না।
তখন যারা মঞ্জুর গাড়ির উপর থেকে বলতেছেন, তোমাদের লজ্জা করে না? তোমরা সব ঘটনা ঘটাইলা, তোমরা যা আবার সারেন্ডার করলা, আবার তোমরা এসো আমাকে ধরে নিতে, যাও আমি তোমাদের সাথে যাব না। কথা বলার পর নায়ব সুবেদার আসলেন সামনে। তখন সেই নায়ব সুবেদার খাপ করে ওনারা হাতে ধরে এক হ্যাসকা টেনে গাড়ি থেকে নিচে নামিয়ে ফেললেন। নেমে সাথে সাথে চোখ বেঁধে হাত বেঁধে গাড়িতে তুলে ফেললেন। জেনারেল মঞ্জুরকে ধরে নেওয়ার পর তাকে হত্যা করার অভিযোগ রয়েছে। এই হত্যার ঘটনা নিয়ে একটি মামলাও বিচারাধীন আছে। আর পালানোর সময় গুলিতে নিহত হয়েছিলেন কর্নেল মতিউর রহমান। নানা ঘটনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে 1 জুন জিয়াউর রহমানের মৃতদেহ খুঁজতে বেরিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ। আমি কয়েকজন সিপাহী, একটা ওয়্যারলেস সেট আর একটা স্ট্রেচার নিয়ে কাপ্তাই রোডের উদ্দেশ্যে রওনা হলাম। ওই সিপাহী যে প্রেসিডেন্ট জিয়ার মাটি চাপা দেওয়ার যে রাফ এলাকাটা বলেছিল, আনুমানিক এলাকায় গিয়ে নূতন কবরের সন্ধান করছিলাম। এমন সময় একজন গ্রামবাসী বলল যে কি খোঁজেন? তো আমি বললাম যে আপনি কি এখানে কোনো সৈনিকদের কাউকে দাফন কাফন করতে দেখেছেন? ওই ভদ্রলোক বলল, হ্যাঁ আমি দেখেছি, তো আপনি যেখানে দেখছেন সেখানে নয়, ওইটা একটা ছোট পাহাড় দেখিয়ে বলল এই জায়গায়। তখন আমি বললাম আপনি কি করে জানেন? সে বলল যে সৈনিকেরা আমার হাত দিয়েই, অর্থাৎ ওই ভদ্রলোকের হাত দিয়েই গ্রাম থেকে কোদাল এনেছে, তারাই নিজেরা একটা গর্ত খুঁড়ে সেখানে কাকে কবর দিচ্ছে তারা জানে না। আমি তখন সেখানে গেলাম, যাওয়ার পর দেখতে পেলাম যে নূতন মাটি, দেখে মনে হলো এখানে কবর দেওয়া হয়েছে। ওই জায়গা থেকে মাটি খুঁড়ে প্রেসিডেন্ট জিয়ার লাশ এবং তার পাশে লেফটেন্যান্ট কর্নেল এহসান, গার্ড রেজিমেন্টের যে ক্যাপ্টেন সাহেব ছিলেন, তার লাশ, 3টে লাশ দেখি। প্রেসিডেন্ট জিয়ার লাশটি আমি উঠিয়ে পিক আপ ভ্যানে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। তারপর ইসলামী রীতিনীতি অনুযায়ী ওনাকে গোসল দেওয়া হয়, কাফনের কাপড় পরানো হয় এবং পরে একটি কফিনের মধ্যে করে একটি হেলিকপ্টার এনে লাশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ মনে করেন, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার সঠিকভাবে না হওয়ায় ঘটনা নিয়ে রহস্য রয়ে গেছে। এদিকে সে সময় সামরিক আদালতে বিদ্রোহের অভিযোগে 23 জন সেনা কর্মকর্তার বিচার করা হয়েছিল, যাদের মধ্যে 13 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং বাকিরা বিভিন্ন মেয়াদে সাজা খেটেছেন।